পর এগিয়ে চলেছে তৃণমূল প্রার্থী 15,300 ভোটে এখনো পর্যন্ত এগিয়ে। কথা বলবো প্রতিনিধি শুভঙ্করের সঙ্গে। শুভঙ্কর, কি রেজাল্ট আছে, আপডেট? দেখো আনন্দ, যেটা জানা যাচ্ছে ইতিমধ্যেই দ্বিতীয় রাউন্ড গণনা শেষ হয়ে গিয়েছে এবং যেটা আমরা জানতে পারছি যে দ্বিতীয় রাউন্ড শেষে তৃণমূল প্রার্থী সঙ্গীতা রায় ইতিমধ্যেই 30,000-এর মতো বেশি ভোটে এগিয়েছে। অর্থাৎ প্রথম রাউন্ডে আমরা যেটা দেখিয়েছিলাম প্রায় 15,000-এর মতো ভোটে এগিয়েছিল এবং দ্বিতীয় রাউন্ড শেষে দেখা যাচ্ছে যে বিজেপির প্রার্থী নিকটতম দীপক কুমার রায়ের চাইতে 30,000-এর মতো ভোটে বেশি এগিয়ে। আরো একবার জিজ্ঞেস করবো, কত ভোটে? দ্বিতীয় রাউন্ড শেষে তৃণমূল প্রার্থী সঙ্গীতা রায় 30,000-এরও বেশি ভোটে এগিয়ে আছে। দ্বিতীয় রাউন্ডে 30,000 ভোটে এগিয়ে, তাহলে কত ভোট বাকি আছে এখনো, কত রাউন্ড বাকি আছে? বিধানসভা গণনায় 12টি রাউন্ড গণনা হবে। ইতিমধ্যেই দ্বিতীয় রাউন্ড শেষ হয়ে গেছে এবং দ্বিতীয় রাউন্ড শেষের বেশি তাতেই 30,000 ভোটে এগিয়ে গেলেন সঙ্গীতা রায়। কি বলছেন দেখুন প্রার্থী। লাস্ট অব্দি আপনারা একটু ওয়েট করুন, দেখুন কত মার্জিনে জিতে। কি মনে হচ্ছে, মানে লাস্ট অবধি কত দূর যাবেন? যেটা বলেছিলেন 170। এখন দেখুন জনগণ জনার্দন তারা যে ভোট দিয়েছে, আপনারা একটু ওয়েট। বিরোধীরা বলবে যা যা বলছে, মাদারিহাট দখল করছো, তোমরা একেবারে দখল করছো। দল নেতার পক্ষ থেকে শুনেছিলাম উনি কিন্তু কোথাও এরকম ভোট ছাপ্পা। আমরা সেই দিনও বলেছিলাম যে ভোটের রেজাল্টের দিন এই মরাকান্না, এই যে যা বক্তব্য ছিল সেটাই বিজেপি এখন চরিতার্থ করছে। এবার আসি যে আজকের যে 6টা আসনের উপনির্বাচনের ফল, মানুষের আশীর্বাদ থাকলে আমি এটাই বলছি যে তুমি যদি দেখো বাংলা, তাহলে যে উত্তর দক্ষিণের আমরা যেরকম বলে থাকি পশ্চিমবাংলাকে, তাহলে এই উত্তরের জয়যাত্রা বিজেপি 2016 সালে 2টো আসন দিয়ে শুরু করেছিল। একটা মালদার বৈষ্ণবনগর, একটা এই আলিপুরদুয়ারের মাদারিহাট। 2021-এর নির্বাচনে আমরা বৈষ্ণবনগরে মানুষের আশীর্বাদ পেয়েছি, বিজেপি পরাজিত হয়েছে। এবং 2021-এও যেই আসনটা আমরা জয়যুক্ত করতে পারিনি, এমনকি আলিপুরদুয়ার জেলাতে 5টা আসন আছে, 5টার মধ্যে একটাও আমরা জিততে পারিনি 2021-এ। কিন্তু আজকে আমরা আলিপুরদুয়ারে প্রথম যে এই একটা আসন জিতছি এবং তার যে ব্যাকগ্রাউন্ড যদি দেখো, যেটা কিছুটা বিশ্বজিৎ বলল, যে ওইখানে এই মনোজ টিগ্গা 2016 সাল থেকে কি কি মানুষকে প্রতিশ্রুতি দিয়েছিলেন। মনোজ টিগ্গার প্রতিশ্রুতির ভিত্তিতে ওইখানে কেন্দ্রমন্ত্রী একটাও রাখতে পারেননি। 2017 সাল থেকে, মানে 2016 সালে তাদের প্রথম জয়যাত্রা, সেখান থেকে 2017 সালে কেন্দ্র সরকারের ঢালাও প্রতিশ্রুতি এই চা বাগানগুলোকে কেন্দ্র, যে আজকে প্রান্তিক মানুষের, সাধারণ মানুষের যে সব প্রকল্প পশ্চিমবাংলা 100 দিনের কাজ থেকে শুরু করে যা যা আছে লক্ষ্মীর ভান্ডারিয়েতে, সেইখানে এই চা বাগানের মানুষরা পিকে পেল না। মমতা বন্দ্যোপাধ্যায় তাদের পকেটে অর্থনৈতিকভাবে তাদেরকে আরো বেশি সমৃদ্ধ পালন করলেন, তাই জন্য মানুষ দিয়েছে ভোট। আমি একটা কথা বলবো যে দ্বিতীয় রাউন্ডের পরে তো দেখা যাচ্ছে যে তৃণমূল 10,400 ভোটে লিড করছে মাদারিহাটে, কিন্তু এর মূল জায়গাটা আরেকটা সংগঠনের কথা ভাবতে হবে। তার কারণ আমরা দেখেছি 2021-এর পরে আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল ভারতীয় জনতা পার্টি থেকে নির্বাচিত হয়ে তৃণমূলে এসে, শুধু তাই নয়, আমি ওখানে গিয়ে দেখেছি বুথ লেভেলের কর্মী, সভাপতি, ব্লক সভাপতি, একের পর এক বিজেপি সংগঠকরা তারা তৃণমূল কংগ্রেসে জয়েন করেছে। অর্থাৎ এই মাদারিহাটের চারপাশের অঞ্চলের যে কর্মীরা এবার ভোটের জন্য লড়েছে, তারা অনেকে কিন্তু বিজেপির সঙ্গে থেকে, যেটা রাজস্বী বলছিল, কাজ করতে না পারার জন্য তৃণমূল কংগ্রেসে এসেছে এবং তাদের সাফল্য কিন্তু এই যে লিডটা। ওকে, রাজস্বী যেটা বলতে চাইছিলে। দেখুন, বাজেট হয় প্রত্যেক বছর পশ্চিমবঙ্গে। উত্তরবঙ্গের এই যে উনি বললেন উত্তর দক্ষিণ ভাগাভাগি করে নেন ওনারা, তো উত্তরবঙ্গ ভাগের বাজেট কতটা পড়া উচিত, উত্তরবঙ্গের বাজেট অ্যালোকেশন কতটা হয় উত্তরবঙ্গের উন্নয়নের জন্য। আবার ফিরছেন নাকি তৃণমূলে? মানুষ যদি তৃণমূলে, আপনার যদি মনে হয় মানুষ যদি মনে করে যে তৃণমূলেই ফিরছে, একটা ভোট দিয়ে তো সেটা বিচার হয় না। একটা ভোট দিয়ে পশ্চিমবঙ্গে তৃণমূল কিভাবে ভোট করে এটা বলে দেওয়ার প্রয়োজনীয়তা তো কোথাও নেই। এটা টেলিভিশনের পর্দায় আপনারাই দেখান। তৃণমূল কংগ্রেস কিভাবে ভোট করে সেটা বিজেপি অভিযোগ করছে, মানুষ সবই জানে, কিন্তু যেতে তৃণমূল কেন যেতে, কিভাবে যেতে, যেমন মেদিনীপুরে
আবার জিততে চলেছেন তৃণমূল প্রার্থী, এরকমটাই এখনো পর্যন্ত খবর। কারণ অনেকটা এগিয়ে গেছেন সুজয় হাজরা। কত ভোটে এগিয়ে, কত রাউন্ড গণনা শেষ হয়েছে জানবো শোভনের কাছ থেকে। শোভন, অয়ন্দা দেখো, এখন পর্যন্ত জানা যাচ্ছে যে তৃণমূল শেষে কিন্তু প্রায় 9,000 ভোটে এগিয়ে রয়েছে তৃণমূল প্রার্থী সুজয় হাজরা। এবং তোমাকে জানিয়ে রাখি, ইতিমধ্যেই কিন্তু উল্লাসে মেতে উঠেছেন তৃণমূল কর্মী সমর্থকরা। তাদের যে ট্রেন রয়েছে সেখানে কিন্তু তারা বাজনা বাজিয়ে আবির খেলে, সবুজ আবির খেলে কিন্তু ইতিমধ্যেই উল্লাসে মেতে উঠেছেন তারা। এই পর্যন্ত, এখনো পর্যন্ত মেদিনীপুর বিধানসভার যে আপডেট সেটি জানালাম তোমাকে অয়ন্দা। ওকে, তার মানে এখানেও তৃতীয় স্থানে চলে গেছে বিজেপি, মানে মেদিনীপুরেও তৃতীয় স্থানে, ওদিকে হাড়োয়াতেও তৃতীয় স্থানে। আর এবার চলে যাব নৈহাটি। নৈহাটির রেজাল্ট আপডেট। নৈহাটির এই মুহূর্তে তৃণমূল প্রার্থী সনদ দে রাউন্ড শেষ হয়েছে, দেখব পঞ্চম রাউন্ড শেষ হয়েছে। পঞ্চম রাউন্ডের পর এগিয়ে তৃণমূল প্রার্থী সনদ দে 24,911 ভোটে এগিয়ে সনদ দে তরতর করে এগোচ্ছেন। 5 রাউন্ড গণনা শেষ হয়েছে, কত রাউন্ড আর রয়েছে বাকি? সোমরাজের সঙ্গে কথা বলবো। দেখো, 5 রাউন্ড গণনা ইতিমধ্যেই শেষ হয়েছে, আর 5 রাউন্ড গণনা বাকি রয়েছে। ইতিমধ্যেই ষষ্ঠ রাউন্ডের গণনাও শুরু হয়ে গেছে এবং তাও কিছুক্ষণের মধ্যেই শেষ হয়ে যাবে। মোট 10 রাউন্ড গণনা হবে, 21টি টেবিলে গণনা চলছে মনে করা হচ্ছে, আর 1 ঘন্টার মধ্যে গোটা গণনা পর্ব শেষ হয়ে যাবে। ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রায় 25,000-এর কাছাকাছি ভোটে এগিয়ে রয়েছেন। সনদ দে, যিনি তৃণমূল কংগ্রেস প্রার্থী, প্রায় 25,000-এর কাছাকাছি ভোটে এগিয়ে আছে। 24,911 ভোটে 5 দফার যে রাউন্ড, সেই রাউন্ড শেষে এখনো পর্যন্ত এগিয়ে রয়েছে। তার সঙ্গে অবশ্যই তুমি জানো যে পোস্টাল ব্যালটের ভোটের সংখ্যাও যোগ হবে। ফলত যেটা তৃণমূল কংগ্রেসের কাছে অন্যতম চ্যালেঞ্জ ছিল, এই নৈহাটি কেন্দ্রে তাদের মার্জিন বাড়ানো। অন্তত যে ট্রেন্ড আসছে এখনো পর্যন্ত 5 দফা রাউন্ডের গণনা শেষে, অবশ্যই সে ট্রেন্ডে অনেকটাই স্পষ্ট যে তৃণমূল কংগ্রেস 2024 অর্থাৎ এবারের লোকসভা ভোটের নিরিখে যদি নৈহাটি বিধানসভা কেন্দ্রের ফলাফলকে বিশ্লেষণ করা যায়, তাহলে তৃণমূল কংগ্রেস অনেকটাই এগিয়ে রয়েছে। অবশ্যই এখনো জয়ের ব্যবধান বাড়বে। একদমই, দেখো যে 5 দফা এখনো পর্যন্ত ট্রেন্ড এসছে, তবে অন্তত এইটা বোঝা যাচ্ছে যে যিনি এতদিন ধরে বিধায়ক ছিলেন অর্থাৎ পার্থ ভৌমিক তৃণমূল কংগ্রেসের, তিনি যে মার্জিনে জিতেছিলেন 2021-এর ভোটে, এবং তার সঙ্গে 2024-এর লোকসভা নির্বাচনের ক্ষেত্রেও তিনি যে মার্জিনে এগিয়েছিলেন ওই নৈহাটি বিধানসভা কেন্দ্র থেকে, কিন্তু এখন এবারের উপনির্বাচনের যে ট্রেন্ড আসছে, অন্তত সেই মার্জিনকে অনেকটাই পিছিয়ে দিয়েছেন বর্তমান তৃণমূল কংগ্রেস প্রার্থী সনদ দে। যদি এখনো পর্যন্ত 5 দফা রাউন্ড বাকি রয়েছে, কিন্তু প্রত্যেক রাউন্ডে তৃণমূল কংগ্রেস প্রার্থী 5 রাউন্ড গণনা হয়েছে। 5 রাউন্ড গণনার শেষে 24,911 ভোটে এগিয়ে, আর মাত্র 5 রাউন্ড রয়েছে। সম্ভাবনা পার্থ ভৌমিক যখন নৈহাটির বিধায়ক হিসেবে, মানে নৈহাটিতে জিতেছিলেন, তার থেকেও ব্যবধান বাড়িয়ে জিতবেন সনদ দে। আমি শুভজিতের কাছে আসবো একটু ব্রেকে যাওয়ার আগে। শুভজিৎ, আরজিকর আবহে গেল রব উঠে গেছিল, সোশ্যাল মিডিয়ায় প্রায় দখল করে ফেলেছিল বলা যায় রাজ্যের ক্ষমতা বিরোধীরা। এখানে তো দেখা যাচ্ছে মানে রেকর্ড মার্জিনে জেতার অপেক্ষায় এখন তৃণমূল কংগ্রেস। হ্যাঁ, না, উপনির্বাচনের দিন সকাল থেকে যে পরিস্থিতি দেখেছো, নিশ্চিতভাবে যে বোমা ফাটা, তারপরে বিরোধী প্রার্থীকে আটকে দেওয়া, বিরোধী দলের ভোটারদেরকে আটকে দেওয়া, এই যে পরিস্থিতি, তো তুমি যদি এরকম যদি গণতান্ত্রিক পরিবেশ থাকে, এটাকে গণতান্ত্রিক পরিবেশ বলে চালানো হয়, তাহলে স্বাভাবিকভাবে কীভাবে তুমি বলতে পারো যে কোনো জিনিসের এফেক্ট বা ইম্প্যাক্ট পড়তে পারে? যদি তৃণমূল কংগ্রেস এতটাই কনফিডেন্ট ছিল যে ওরা এমনিই জিতবে, তাহলে তো এই ধরনের কাজ ওদের করতে হতো না। এই ধরনের কাজ ওরা কেন করলো? তার ওরা বুঝতে পারছিল যে এইভাবে না করলে ওরা ভোটে জিততে পারতো না। এরকম হতে পারে একটা বিরোধী প্রার্থী সে পাচ্ছে 1000 ভোট, আর যে শাসক সে পাচ্ছে, মানে যে জিতছে বা লিড করছে ফার্স্ট পার্টিতে, সে পাচ্ছে 15,000 20,000 ভোট। মানে একটা তো ইকুয়েশন ম্যাটার করে। একটা এই আজ থেকে আমি বিজেপির পক্ষে বলছি, বিপক্ষে ব্যাপার নয়। এই অঞ্চল থেকে মাদারিহাটে বিজেপি 2024 সালে কত ভোট পেয়েছিল? হঠাৎ করে মানুষের মনে হলো যে বিজেপি খারাপ হয়ে গেল 6 মাসের মধ্যে, 3 মাসের মধ্যে। আমার এটা বাস্তব অভিজ্ঞতা। না 2024 সালে এই কিছু মাস আগে ভোট হয়েছে, কিছু মাস আগে ভোট হয়েছে। এটা কি মানুষের রায়কে সম্মান জানানো হয়েছে? আমি কথা বলি, 2024 সালে তো কিছুদিন আগে, কিছু মাস আগে তো বিজেপিকে ভোট দিয়েছে মানুষ। আমি আবারও বলছি, পলিটিক্যাল ইয়ের ঊর্ধ্বে গিয়ে বলছি, অ্যানালিস্ট বিশ্ববিদ্যালয় বলতে পারবে হঠাৎ এমন কি ঘটলো, এমন কি প্রবণতা হলো যে 3 মাসের মধ্যে এত মানুষ পাল্টে গেল? আচ্ছা, ঠিক আছে। এবার রাজনৈতিক বিশ্লেষকরা অনেকে বলেন, বেশিরভাগই বলেন যে উপনির্বাচনে সবসময় শাসক দলের একটা বলা যায় অ্যাডভান্টেজ থাকে, সেই অ্যাডভান্টেজটাও তো জুটতে হয়, এরকম মতামত। আমরা একটু এবার বাইরে চলে যাই, রাজ্যের বাইরে, মহারাষ্ট্র, ঝাড়খণ্ড। এই মহারাষ্ট্রে এক্সিট পোলের অনুযায়ী ফল হতে চলেছে, দেখা যাচ্ছে এনডিএ অনেক এগিয়ে ইন্ডিয়া থেকে।
আর ঝাড়খণ্ডে অবশ্য ঘাড়ে ঘাড়ে বলা যায় লড়াই হচ্ছে। কথা বলবো প্রতিনিধি, সরাসরি চলে যাব মৈত্রেয়ীর কাছে। মৈত্রেয়ী, কেন, কি কারণে বিরোধীরা মনে করছে এই রকম ফল হতে চলেছে বিজেপির একচ্ছত্র আধিপত্য মহারাষ্ট্রে? দেখো যদি মহারাষ্ট্রের দিকে তাকানো যায় তাহলে বলতে হবে যে মহারাষ্ট্রের যে গ্রেট স্প্লিট ছিল, সেই গ্রেট স্প্লিটের পর অর্থাৎ একদিকে শিবসেনা এবং অন্যদিকে এনসিপি বিভাজনের পর এটা প্রথম নির্বাচন, এবং সেই নির্বাচনের প্রাথমিক যে একেবারে বলা যায় যে অ্যাসিড টেস্ট, সেটা হয়েছিল লোকসভা নির্বাচনের সময়, যে সময় এমভিএ বা বলা যেতে পারে ইন্ডিয়া অ্যালায়েন্স কিন্তু অনেকটাই এগিয়ে ছিল এবং সেখানে তারা ম্যাজিক ফিগারের কাছাকাছি ছিল, কিন্তু তারপরে যথেষ্টই নিজেদের মাটি উদ্ধার করতে পেরেছে এবং সেখানে লাডলি বেহেন যোজনা অনুযায়ী যে মহিলাদের হাতে টাকা তুলে দেওয়ার যে প্রকল্প, সেটা এবং এর সঙ্গে সঙ্গে আরো একাধিক ফ্যাক্টর কিন্তু কাজ করেছিল। যদিও যে আর্লি ট্রেন্ডস এখনো পর্যন্ত যেটা দেখা যাচ্ছে, সেখানে কিন্তু ইন্ডিয়া অ্যালায়েন্সের দিকেই কিন্তু আর্লি ট্রেন্ডস দেখা যাচ্ছে। যদি নির্বাচন কমিশনের ওয়েবসাইটের অনুযায়ী যে এখনকার যে ট্রেন্ডস, সেই অনুযায়ী কিন্তু বিজেপি 71টি আসনে এগিয়ে রয়েছে, এসএইচএস অর্থাৎ শিবসেনা যেটি শিন্ডের ফ্র্যাকশন, সেই শিন্ডে ফ্র্যাকশন 34টি সিটে, এনসিপি অজিত পাওয়ার ফ্র্যাকশন সেটি 27টি সিটে এগিয়ে রয়েছে। অন্যদিকে একেবারে যদি ইন্ডিয়া ব্লকের কথা দেখা যায়, সেখানে কংগ্রেস 15টি, উদ্ধব ঠাকরের শিবসেনা ইউবিটি 13টি আসনে এবং এনসিপি এসপি অর্থাৎ শরদ পাওয়ার ফ্র্যাকশন সেটি 19টি আসনে। অর্থাৎ তুমি যদি ডিভিশন দেখলেই বুঝতে পারবে যে অনেকটাই কিন্তু ব্যবধান হয়ে গেছে। এখনো যে আর্লি ট্রেন্ডস আসছে, সেই ট্রেন্ডসের ফলে এই ট্রেন্ডসই এনডিএ ব্লক এবং বিশেষত যাকে মহাদ্যুতি বলা হয় মহারাষ্ট্রে, সেই মহাদ্যুতি সেই আর্লি ট্রেন্ডসই ধরে রাখতে পারবে কিনা। তার মানে কি বিদর্ভ, মারাঠাওয়াড়া এই দুটো জায়গাতেও ফ্যাক্টর ছিল, এই দুটো জায়গাতেও একেবারে মানে বিদর্ভ হচ্ছে নাগপুরের আরএসএস এর মূল ঘাঁটি, সেই সমস্ত জায়গাতেও বিজেপি একেবারে প্রভাব বিস্তার করেছে। একেবারে দেখো, বিজেপির যে হারানো জমি ছিল, সেই হারানো জমি বিজেপির কাছে ফিরে পাওয়া একটা বড় চ্যালেঞ্জ ছিল, এবং একই সঙ্গে বিজেপির যে রিলেভেন্স, সেই রিলেভেন্স ফিরে পাওয়া সেটা একটা বড় চ্যালেঞ্জ ছিল, এবং সেটাই কিন্তু বিজেপি কোথাও একটা করতে পেরেছে বলেই কিন্তু এই আর্লি ট্রেন্ডস দেখা যাচ্ছে। যেমনটা বলছি তুমি যে প্রচারের মূলত যে বিষয়গুলোকে তুলে দেওয়া হয়েছিল, যে বাটেঙ্গে তো কাটেঙ্গের যে লাইন ধরা হয়েছিল, সেটা কোথাও একটা গিয়ে কাজ করছে এবং মানুষ কোথাও একটা গিয়ে বিজেপির দিকেই মহারাষ্ট্রে ঝুঁকছে বলে এখনো পর্যন্ত আর্লি ট্রেন্ডস তাই। অবশ্যই আমরা এই নিয়ে আলোচনায় আসবো এবং